দেখো, এনইটির জন্য আমাদের এনসিইআরটির বইটা একমাত্র বই যেটা পড়তে হয় যদি তুমি মেডিকেল এন্ট্রান্সে চান্স পেতে চাও। সেই জন্য আমাদের বাংলায় এটা হচ্ছে একটা এনসিইআরটির বই, রাইট? এনসিইআরটির বইটাই বাংলাতে আমাদের অনুবাদ করা হয়েছে। এই বইটা তোমাকে লাইন টু লাইন পড়তে হয়। এবার কিভাবে পড়তে হয় সেই টেকনিকটা আজকে তোমাকে বুঝিয়ে দেবো। আর কিছু ভেরি ইম্পর্টেন্ট জায়গা দেখাবো যেগুলো থেকে এমসিকিউ গুলো আসে। আমরা আর.এইচ. হুইটেকারের বিজ্ঞানীর কথা বলেছিলাম। এই আর.এইচ. হুইটেকার বিজ্ঞানী কি করেছিলেন, আমাদের জন্য পঞ্চরাজ্য শ্রেণীবিন্যাস করেছিলেন। তার মধ্যে দেখো একটা গ্রুপ কিন্তু এই প্ল্যান্টই আছে, মানে উদ্ভিদ জগৎ আছে। সে উদ্ভিদ জগৎ বা প্ল্যান্টটি সম্পর্কে আমরা এখন এখানে পড়তে এসেছি। উদ্ভিদ রাজ্যের অনেক কিছু পরিবর্তন এসছে, আমাদের এগুলোকেও গুরুত্ব দিতে হবে। এক সময় ছত্রাক, মনেরা, প্রোটিস্টা রাজ্যের সদস্যরা, যারা মনে করো কোষপ্রাচীর বিশিষ্ট জীব, যাদের মধ্যে কোষপ্রাচীর ছিল, এদেরকে আমরা উদ্ভিদ রাজ্য হিসাবে থেকে সরিয়ে নেওয়া হয়েছে। এখন দেখো এরা উদ্ভিদ রাজ্যের মধ্যে নেই, এরা আলাদা রাজ্য। মনেরা আলাদা রাজ্য, প্রোটিস্টা আলাদা রাজ্য, কিন্তু একটা সময় এরা সবাই উদ্ভিদের মধ্যেই আসতো। তাহলে পূর্বের শ্রেণীবিন্যাস পদ্ধতি অনুসারে এরা একই রাজ্যের অন্তর্ভুক্ত ছিল, কিন্তু এখন কিন্তু নেই, কারণ এখন অ্যাডভান্স টাইপ অফ ক্লাসিফিকেশন সিস্টেম এসছে। সায়ানোব্যাকটেরিয়া, যারা নীলাভ সবুজ শৈবাল নামে পরিচিত, এরা আর শৈবাল হিসাবে গণ্য হবে না। এদেরকেও এখন আমরা অন্য হিসাবে মনেরার মধ্যে অন্তর্ভুক্ত করেছি। আমরা এই উদ্ভিদ জগৎ সম্পর্কে যখন পড়তে আসছি, আমরা কাদের সম্পর্কে পড়বো? আমরা পড়বো শৈবাল, ব্রায়োফাইটা, টেরিডোফাইটা, ব্যক্তবীজী এবং গুপ্তবীজী উদ্ভিদ। অর্থাৎ আমরা উদ্ভিদ গোষ্ঠীকে কি কি ভাবে বিভক্ত করলাম? শৈবাল, ব্রায়োফাইটা, টেরিডোফাইটা, ব্যক্তবীজী এবং গুপ্তবীজী। এদের সম্পর্কে আমাদের পড়তে হবে। কিন্তু একটা জিনিস আমাদের ভালোভাবে জানো একটুখানি, সেটা হচ্ছে আমরা কোনো গুপ্তবীজী উদ্ভিদকে শ্রেণীবিন্যাস যদি লক্ষ্য করি, আমরা যদি প্রাচীনতম শ্রেণীবিন্যাসের পদ্ধতিতে আমরা দেখব শুধু জীবের দৃশ্যমান স্থূল অঙ্গসংস্থানিক বৈশিষ্ট্যগুলোকে আমরা গুরুত্ব দিতাম। যে জীবটার রং কেমন, পাতা কেমন, পাতার সংখ্যা কেমন, এইগুলোকে শ্রেণীবিন্যাসের ভিত্তি হিসাবে ব্যবহার করা হতো। কিন্তু এগুলো খুব ভালো ভিত্তি নয়, এগুলো দিয়ে আমরা খুব ভালো ডিফারেন্সিয়েট করতে পারি না। এগুলো উদ্ভিদের অঙ্গজ বৈশিষ্ট্য বা উদ্ভিদের পুংস্তবকের গঠনের বৈশিষ্ট্যের উপর নির্ভরশীল। কিন্তু এই পদ্ধতি লিনিয়াস প্রবর্তিত ধরনের শ্রেণীবিন্যাস পদ্ধতিগুলো ছিল কৃত্রিম পদ্ধতি। তাহলে এটা কি ছিল? কৃত্রিম পদ্ধতির আন্ডারে। এবার প্রশ্ন এলো এমসিকিউতে, কৃত্রিম পদ্ধতিটা কে করেছিল? লিনিয়াস প্রবর্তিত ছিল। এই পদ্ধতিতে আমরা কি করেছিলাম? কয়েকটি বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে আমরা বিভিন্ন প্রজাতিকে আলাদা করেছিলাম। তাহলে কৃত্রিম যে শ্রেণীবিন্যাস পদ্ধতি, সেখানে আমরা কাকে গুরুত্ব দিয়েছিলাম? অঙ্গজ বৈশিষ্ট্য এবং জননগত বৈশিষ্ট্যের উপর সমান গুরুত্ব আরোপ করা হয়েছিল। তাহলে আমরা এতক্ষণ যেটা দেখলাম, উদ্ভিদকে শ্রেণীবিন্যাস করবার একটা পদ্ধতি, সেটা হচ্ছে কৃত্রিম শ্রেণীবিন্যাস পদ্ধতি। কিন্তু উদ্ভিদের অঙ্গজ বৈশিষ্ট্যগুলো খুবই পরিবেশের উপর প্রভাবিত হয়। সেই জন্য এই পদ্ধতি অনুসারে আমরা কিন্তু খুব ভালোভাবে উদ্ভিদকে ক্লাসিফিকেশন করতে পারবো না। এই জন্য আমাদের আরো নতুন, আরো অ্যাডভান্স টাইপ অফ তোমার সিস্টেম দরকার। এটাই করেছিলেন তোমার জর্জ বেনথাম অ্যান্ড জোসেফ ডাল্টন হুকার। এটা ছিল আরো গুরুত্বপূর্ণ। এইখানে আমরা কি করব, সপুষ্পক উদ্ভিদের আমরা আরো ভালোভাবে শ্রেণীবিন্যাস করতে পারবো। এটাকে আমরা ন্যাচারাল সিস্টেম অফ ক্লাসিফিকেশন বলি। ন্যাচারাল সিস্টেম অফ ক্লাসিফিকেশনে আগের পেজে একটুখানি গিয়ে যদি দেখো, এখানে আমাদের আহ নতুন মানে আরো পরিস্থিতিতে আরো কি কি করব আমরা। এখানে শুধুমাত্র বাহ্যিক বৈশিষ্ট্য নয়, জীবের আভ্যন্তরীণ বৈশিষ্ট্যকেও আমরা গুরুত্ব দেবো। এই শ্রেণীবিন্যাসটাকে আমরা কি বলছি? স্বাভাবিক শ্রেণীবিন্যাস পদ্ধতি বা ন্যাচারাল সিস্টেম অফ ক্লাসিফিকেশন। মানে দুটো টাইপ অফ ক্লাসিফিকেশনের কথা তোমায় বোঝানো হলো। ন্যাচারাল সিস্টেম, আগেরটাকে ছিল কৃত্রিম সিস্টেম। ন্যাচারাল সিস্টেম কোন বিজ্ঞানীরা করলো? জর্জ বেনথ্যাম আর ডাল্টন হুকার। শর্টে আমরা বেনথ্যাম এন্ড হুকারও বলতে পারি। এটা ছাড়া আর একটা ধরনের তোমাকে আমি শ্রেণীবিন্যাসের পদ্ধতির কথা বলবো, সেটা হচ্ছে বিবর্তন জনিত শ্রেণীবিন্যাস পদ্ধতি। এখানে কি হয়েছে, জীবগুলো কেমন ভাবে বিবর্তিত হয়েছে তার উপর বেস করে আমরা ক্লাসিফিকেশন করি। এছাড়া আরো কিছু তোমার সিস্টেম আছে শ্রেণীবিন্যাস করবার জন্য।
সেগুলো কি কি? সেগুলোকে আমরা কোষ ভিত্তিক ট্যাক্সোনমি বা সাইটোট্যাক্সোনমি বলি, যেখানে ক্রোমোজোমের সংখ্যাকে গঠনকে গুরুত্ব দেওয়া হয়। এছাড়া কেমোট্যাক্সোনমির কথা বলা হয়, যেখানে রাসায়নিক উপাদানগুলো কি আছে একটা উদ্ভিদের ওপর তার উপর ভিত্তি করে ক্লাসিফিকেশন করা হয়। এছাড়া নিউমেরিক্যাল ট্যাক্সোনমি এরকম ধরনের ট্যাক্সোনমিও আছে। এবার আমরা উদ্ভিদ সম্পর্কে যখন পড়তে যাব, প্রথম আমরা অ্যালগি সম্পর্কে পড়া শুরু করব। অ্যালগি মানে শৈবালের কথা বলছি। শৈবালের প্রধান বৈশিষ্ট্যগুলোর মধ্যে এদের মধ্যে ক্লোরোফিল থাকবে। এরা থ্যালাস জাতীয় সবুজই উদ্ভিদ হবে। এরা স্যাঁতস্যাঁতে পাথর বা মাটি বা কাঠের ওপর জন্মায়। শৈবালের দেহের গঠন এবং আকার কিন্তু অনেকটাই ভিন্ন ভিন্ন টাইপের হতে পারে। এদের আকার এককোষী হতে পারে। একটা উদাহরণ ক্লামাইডোমোনাস। অনেক সময় অনেকগুলো ছোট ছোট অ্যালগি একসঙ্গে থাকতে পারে, তাকে বলে কলোনিয়াল। উদাহরণটা কি আসবে? ফলভক্স। অনেক সময় এরা স্পাইরোগাইডার মতো এরকম সূত্রাকার হতে পারে, সূত্রাকার। দুটো উদাহরণ দেওয়া হয়েছে, একটা হচ্ছে ইউরোথিক্স আর স্পাইরোগাইডা। এদের দেখতে কেমন? সুতোর মতো, তাই বলা হচ্ছে সূত্রাকার। এছাড়া এবার আমি আরেকটা তোমাকে অ্যালগি বা শৈবালের কথা বলছি, যার নাম কেল্প। কেল্প হচ্ছে একটা দৈত্যাকার সামুদ্রিক শৈবাল। মানে এই শৈবালটা অনেক বড় আকৃতির, দৈত্যের মতো, মানে বিশাল বড়। তাহলে এইটা আমাদের কতগুলো উদাহরণ পেয়ে গেলাম। এবার শৈবালরা কেমন ভাবে জনন করে? অঙ্গজ, অযৌন, যৌন জনন প্রক্রিয়ায় করতে পারে। অঙ্গজ জনন প্রক্রিয়া এরা খণ্ডীভবন প্রক্রিয়াকে চুজ করে। আর অযৌন জনন প্রক্রিয়া এরা রেণু তৈরির মাধ্যমে করে থাকে। আর এখানে কিন্তু কোন ধরনের রেণুর কথা বলা হয়? এখানে জুস্পোরই কিন্তু সর্বাধিক পরিচিত। জুস্পোর কেমন দেখতে? তাদের মধ্যে ফ্লাজেলা থাকে, সেই জন্য তারা একটা জায়গা থেকে একটা জায়গায় মুভ করতে পারে। আর শৈবালে দুটি গ্যামেটের মিলন হয় যখন, সেই পদ্ধতিকে আমরা যৌন জনন বলি। এবার যৌন জনন হতে পারে কখন? দুটি গ্যামেট যদি দুটি ফ্লাজেলা যুক্ত হয়, তখন তা আমাদের সম আকৃতির হয়। ক্লামাইডোমোনাসের মধ্যে এটা দেখা যায়। ফ্লাজেলা বিহীন দুটো গ্যামেটের মিলনেও হতে পারে, সেটা নিশ্চল, সেটা তুমি দেখতে পাবে। কিন্তু সম আকারের যদি হয়, সেটা স্পাইরোগাইডার মধ্যে দেখা যায়। আমরা ক্লামাইডোমোনাস এবং তোমাকে দুটো উদাহরণ দেখালাম, যেটা হচ্ছে তোমার স্পাইরোগাইডার ক্ষেত্রে। কিন্তু এমনও হতে পারে আর একটা আইসোগ্যামি এটাকে বলা হয়, যখন গ্যামেট দুটো একই ধরনের দেখতে হয়। অ্যানাইসোগ্যামি মানে কি? যখন দুটো ভিন্ন আকারের গ্যামেটের মিলন ঘটে। এটা তুমি ক্লামাইডোমোনাসেরই কিছু কিছু প্রজাতির মধ্যে দেখতে পাবে। এখানে একটি বড় নিশ্চল স্ত্রী গ্যামেটের সঙ্গে একটা ছোট মানে সচল পুং গ্যামেটের মিলন হয়, তখন সেটাকে অ্যান আইসোগ্যামি বলবো। তাহলে আমরা দুটো প্রকারে বিভক্ত করলাম, আইসোগ্যামি আর একটা হচ্ছে অ্যান আইসোগ্যামি। এনসিইআরটির বইতে যে পিকচারগুলো দেওয়া আছে এবং তার লেবেলিংটা কি করা আছে সেটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এবং কোন পিকচারকে কোন নামে অভিহিত করা হচ্ছে সেটাও কিন্তু এখানে লিখে রাখতে হয়। এবং কোন অংশ, যেটা প্রত্যেকটা পিকচারের গুরুত্ব আছে এখানে। আমি একমাত্র বই যেটা এনইটির জন্য পড়তে হবে সেটা এনসিইআরটি, কিন্তু এর প্রত্যেকটা পিকচার সেটাও এমসিকিউ আসবার জন্য একটা খুবই গুরুত্বপূর্ণ জায়গা কিন্তু। দেখো এখানে যে নিচে নিচে নামগুলো লেখা আছে, পড়ার টেকনিক হচ্ছে কি, তুমি এইখানে নামগুলো লিখে নাও, এখানে নয়, তোমার চোখে আসবে না এখানে পড়লে, তবে তোমার পরীক্ষায় এগুলো ভাসবে। এটা কিন্তু সবাই বইয়ের খাতায় লিখে নিতে হবে। এরপর আমরা দেখব শৈবাল বিভিন্নভাবে মানুষের কাজে ব্যবহৃত হয়। কিভাবে? পৃথিবীর অন্তত শতকরা 50% কার্বন ডাই অক্সাইড শৈবালই কিন্তু সালোক সংশ্লেষের মাধ্যমে শোষণ করে। তার মানে বুঝতে পারছো শৈবাল আমাদের খুব গুরুত্বপূর্ণ। এছাড়া আমাদের পরিপোষক চক্র বা ফুড সাইকেলে শৈবালের গুরুত্ব বা শৈবালের ভূমিকা কি হিসাবে? শৈবাল প্রাথমিক উৎপাদক হিসাবে ভূমিকা নেয়। এছাড়া 70টি সামুদ্রিক শৈবাল প্রজাতি আছে, তাদের নামগুলো কি কয়েকটা বলি। তো যেটা হচ্ছে পরফাইরা, ল্যামিনেরিয়া বা সার্গাসাম। এরা খাদ্য হিসাবে ব্যবহৃত হয়। এমসিকিউ আসবার জায়গাটা ক্লিয়ার হলো? খাদ্য হিসাবে ব্যবহৃত হয়। শৈবালের নাম কি কি কি? এই অপশনগুলো থেকে কোশ্চেন আসছে, রাইট? এইগুলো। এবার কিছু সামুদ্রিক শৈবাল বাদামি এবং লোহিত শৈবালের কথা বলা হচ্ছে, যাদের মধ্যে জলধারক হাইড্রোকলয়েড উৎপন্ন করে। যেমন অ্যালজিন বাদামি শৈবাল বা ক্যারোজেন লোহিত শৈবাল থেকে আমরা পাই, যেগুলো বাণিজ্যিক ক্ষেত্রে ব্যবহৃত হয়। এখানে জিলাডিয়াম এবং গ্রাসিলেরিয়া নামক দুটো শৈবালের
থেকে প্রাপ্ত বাণিজ্যিক পদার্থ আগারের কথা বলা হয়। এটা কোশ্চেন আসার খুব ইম্পর্টেন্ট। তাহলে আগার আমরা পাই কোন শৈবাল থেকে? দুটো নাম দেওয়া হলো, জিলাডিয়াম অ্যান্ড গ্রাসিলেরিয়া। কিন্তু এই আগার জিনিসটা কিসে ব্যবহৃত হয়? আইসক্রিম তৈরি বা জেলি তৈরিতে এটা ব্যবহৃত হয়। এছাড়া অ্যালগির আর একটা গুরুত্ব বোঝানো হচ্ছে, এরা এককোষী শৈবাল ক্লোরেরা খাদ্য সম্পূরক হিসাবে ব্যবহৃত হয়। অর্থাৎ আমরা মাছ বা মাংস না খেলেও যদি ক্লোরেলাকে আমরা খেতে পারি, তাহলে কিন্তু এটা আমাদের ফুড সাপ্লিমেন্ট হিসাবে ব্যবহৃত হয়। মহাকাশচারীরা যারা মহাকাশে যান তাকে ক্লোরেলা তারা ব্যবহার করেন। এটাও আমাদের এমসিকিউ এর কোশ্চেন। মানে এনসিইআরটির বইটা সব থেকে ভালো বইয়ের মধ্যে আসে, কারণ প্রত্যেকটা লাইন থেকে কোশ্চেন আসার জায়গা আছে এমসিকিউ, ঠিক এইভাবে পড়তে হয়। এবার শৈবালকে আমরা তিনটি গোষ্ঠীতে বিভক্ত করছি, ক্লোরোফাইসি, ফিওফাইসি এবং রোডোফাইসি। তোমাদের এই ক্লোরোফাইসি, ফিওফাইসি এবং রোডোফাইসির জন্য দেখবে তোমাদের এনসিইআরটিতে একটা এরকম চার্ট দেওয়া আছে। এই চার্টটা যদি আমরা মনে রাখতে পারি, আমাদের সব জিনিসটাই খুব সুন্দর করে মনে এসে যাবে। ক্লোরোফাইসি কি নাম তার? সবুজ শৈবাল, প্রধান রঞ্জক পদার্থ ক্লোরোফিল এ এবং বি আছে। সঞ্চিত খাদ্য ওরা কোন ফর্মে রাখে? শ্বেতসার ফর্মে। কোষ প্রাচীর আছে? হ্যাঁ আছে। কি দিয়ে তৈরি? সেলুলোজ দিয়ে তৈরি। ফ্লাজেলা আছে? কটা আছে? 2 থেকে 8টা। এছাড়া এরা কোথায় থাকে? স্বাদু জল, ঈষৎ নোনা জল এইগুলোতে থাকে। ফিওফাইসি যেটাকে বাদামি শৈবাল বলে, তার মধ্যে কি রঞ্জক পদার্থ আছে? ক্লোরোফিল এ, সি বা ফুকোজ্যান্থিন আছে। প্রত্যেকটা নাম গুরুত্বপূর্ণ। সঞ্চিত খাদ্য কি আছে? ম্যানিটল এবং ল্যামিনেরিয়া। সেলুলোজ এবং অ্যালগিন হিসাবে কোষ প্রাচীরের উপাদান। দুটি অসমদৈর্ঘ্য বিশিষ্ট পার্শ্বীয় ফ্লাজেলা থাকে। এরা স্বাদু জলে কদাচিৎই থাকে, নোনা জলেই এদের বেশি পাওয়া যায়। রোডোফাইসি যেটাকে লোহিত শৈবাল বলে, কি থাকে? পিগমেন্ট, ক্লোরোফিল এ, ডি অ্যান্ড ফাইকোএরিথ্রিন। কোন ফর্মে ওরা সঞ্চিত করে খাদ্য? ফ্লোরিডিন সার্চ ফর্মে। এদের কোষ প্রাচীরে কি উপাদান আছে? সেলুলোজ, পেকটিন এবং পলিসালফেট এস্টার আছে। প্রত্যেকটা নাম গুরুত্বপূর্ণ। ফ্লাজেলা কিন্তু রোডোফাইসির মধ্যে থাকে না। স্বাদু জলে কিছু প্রজাতিই থাকে, এদের ম্যাক্সিমামটাই, বেশিরভাগ প্রজাতি কিন্তু নোনা জলে থাকে রোডোফাইসির ক্ষেত্রে। আমরা শৈবালকে এইভাবে তিনটে গ্রুপে বিভক্ত করলাম। এরপরে যে গ্রুপটা আসে সেটা হচ্ছে উদ্ভিদ জগতের মধ্যে ব্রায়োফাইটা। ব্রায়োফাইটা শৈবালের থেকে একটু উন্নত। এই ব্রায়োফাইটার মধ্যে মস এবং লিভারওর্টস এর কথা আসে। এরা একটু স্যাঁতস্যাঁতে এলাকায় গ্রো করে। দেখো এইটা আমরা একটা দেখতে পাচ্ছি উদাহরণ, সেটা এই লিভারওর্টস এর। এর মধ্যে মূলের মতো কিছু অংশ থাকে, তাকে রাইজয়েড বলে। এদের মধ্যেও দেখো একটা স্ত্রীধানী বা একটা পুংধানীর মতো অংশ দেখতে পাচ্ছি, মানে এরা যৌন জনন করতে পারে, তাই তো? এটা লিভারওর্টস যদি হয়, আর এটা হচ্ছে একটা মসের ছবি। মসের মধ্যে দুটো অংশ আমরা এখানে ছবির মধ্যে দেখতে পাচ্ছি, একটা লিঙ্গধর দেহ আর একটা রেণুধর দেহ। নাম থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে লিঙ্গধর মানে এর মধ্যে লিঙ্গ মানে পুংলিঙ্গ বা স্ত্রীলিঙ্গর কথা বলা হচ্ছে। রেণুধর মানে কি? এখান থেকে রেণু উৎপন্ন হয় বা রেণু ধারণ করে। কোথায় সেটা? ক্যাপসুলের মধ্যস্থ এই অংশগুলোর মধ্যে। অর্থাৎ একটা মসের মধ্যে আমরা দুটো অংশ দেখতে পেলাম। 3 নম্বর, এই যে পিকচারটা এখানে আমরা দেখতে পাচ্ছি, এটা স্প্যাকনামের ক্ষেত্রেও বলা হয়েছে একটা উদাহরণ। উদাহরণগুলো তো বুঝে গেলাম, কিন্তু এবার একটা জিনিস আমাদের জানতে হয়, ব্রায়োফাইটা উদ্ভিদকে আমরা উভচর বলি। এটা আমরা প্রাণীর ক্ষেত্রে পড়েছিলাম, কিন্তু উদ্ভিদের ক্ষেত্রে উভচর কথাটার মানে হলো এরা স্থলেও বাস করলেও যৌন জননের সময় এদের জলজ পরিবেশ দরকার। আগেও বলেছি এরা ভেজা বা স্যাঁতস্যাঁতে আবহাওয়ায় থাকতে ভালোবাসে। নগ্ন পাথর বা মাটিতে উদ্ভিদের পর্যায়ক্রমিক পরিবর্তনে, মানে যখন কোনো উদ্ভিদ একটা পাথরের উপর গ্রো করে, তখন কিন্তু এই ব্রায়োফাইটা গুলো খুব গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। এটাকে বলা হয় সাকসেশন। তারপর ওখান থেকে ছোট গাছ আরো বড় গাছ তৈরি হয়। শৈবালের তুলনায় ব্রায়োফাইটার উদ্ভিদ অনেক বেশি বিভেদিত। মানে কি? এদের দেহের মধ্যে মূলের মতো অংশ বা পাতার মতো অংশ আছে। থ্যালাস দেহটি এককোষী বা বহুকোষী রাইজয়েড দ্বারা কোনো একটা অংশের সঙ্গে যুক্ত থাকে। এদের দেহে প্রকৃত মূল কাণ্ড পাতা কিন্তু থাকে না। তাহলে কি আছে এদের? এদের মূলের মতো বা পাতার মতো বা কাণ্ডের মতো অংশ আছে। উদ্ভিদ ব্রায়োফাইটার প্রধান যে দেহ সেটা হ্যাপ্লয়েড হয়, আর এটি জনন কোষ তৈরি করে বলে এটিকে লিঙ্গধর বা গ্যামেটোফাইট বলে। এদের জনন অঙ্গ কিন্তু বহুকোষী, মানে অনেকগুলো কোষ নিয়ে তৈরি। পুং জনন অঙ্গকে পুংধানী বলে, যেটা ছবিতে দেখালাম। এখান থেকে শুক্রাণু উৎপন্ন হয়। স্ত্রী জনন অঙ্গকে স্ত্রীধানী বলে।
এখান থেকে একটি মাত্র ডিম্বাণু উৎপন্ন হয়। শুক্রাণুগুলো কেমন ভাবে স্ত্রীধারীর কাছে যায়? এই শুক্রাণুগুলো জলের মাধ্যমে যায়। শুক্রাণু এবং ডিম্বাণুর সাথে মিলিত হয়ে জাইগোট সৃষ্টি করে। আর এই জাইগোট কিন্তু হ্রাস বিভাজন ঘটে না, মানে মিওসিস হয় না। জাইগোট থেকে একটি বহুকোষী দেহ গঠিত হয়, যাকে রেণুধর উদ্ভিদ বলবো। রেণুধর উদ্ভিদটা যেটা আমরা উপরের দিকে দেখছিলাম মসের ক্ষেত্রে, তাই না, এরকম একটা স্ট্রাকচার দেখছিলাম। এখানে ছিল তোমার লিঙ্গধর অংশটা। এবার এই যে অংশটা, এবার এটি সালোক সংশ্লেষে সক্ষম লিঙ্গধর উদ্ভিদের সাথে যুক্ত থাকে। এই অংশটা সবুজ, এটা লিঙ্গধর ছিল, তাই তো। এর ওপরে এটা হলো রেণুধর, তাই তো। এটা আমরা মনে রাখবো। সব ব্রায়োফাইটায় কিছু না কিছু অর্থকারী গুরুত্ব আছে। যেমন কিছু মস আছে যেটা শাকাশিস বা স্তন্যপায়ী পাখি, এদের খাদ্য হিসাবে গৃহীত হয়। স্প্যাগনাম প্রজাতির মস আছে যাদের থেকে আমরা পিট পাই, যেটা জ্বালানি হিসাবে ব্যবহৃত হয়, মানে এটাও গুরুত্বপূর্ণ। তাই তো, ব্রায়োফাইটাকে আমরা তাহলে দুটো ভাগে ভাগ করলাম, একটা হচ্ছে লিভার রট আর একটা হচ্ছে মস। এই লিভার রট দেখতে কেমন? এটা বায়োফাইটার মধ্যে আসে বলে স্যাঁতস্যাঁতে বা ছায়াছন্ন এলাকায় এবার থাকে। এদের ক্ষেত্রে থ্যালাস বা খন্ডি ভবন দ্বারা অযৌন জনন সংঘটিত হয়। আরেকটা জিনিস মনে রাখবো, এই লিভার রডস এর মধ্যে গ্যামা নামক একটা বিশেষ গঠন তৈরি হয়, যেটা তাদের অযৌন জনন ঘটাতে সহায়তা করে। আর গ্যামেট গুলো সবুজ এবং বহুকোষী হয়। মৎস্যের ছবিতে আমি তোমাকে দেখলাম। মৎস্যের জীবন চক্রে দুইটি দশা আমরা দেখতে পাই। লিঙ্গধর দশা, যেখানে লিঙ্গধর দশা, দেখো মৎস্যের জীবন চক্রের প্রধান দশাটি লিঙ্গধর দশা। লিঙ্গধর দশাটা কখন কি করে তৈরি হয়? এরা প্রোটোনিমা বা পত্রল দশা থেকে তৈরি হয়। প্রথম দশা প্রোটোনিমা দশাটি সরাসরি রেণু থেকে তৈরি হয়। ভাবো রেণু একটা এরকম গঠন, রেণু থেকে ওই রেণুটা মাটির উপর পড়লে এরকম ধরনের একটা স্ট্রাকচার তৈরি হয়, এটাকে আমরা প্রোটোনিমা বলবো। প্রোটোনিমাটা আবার বড় হয়ে তারপর দেখো এরকম একটা গঠন তৈরি করে, আমরা আগেও দেখেছিলাম। তারপর এরকম গঠনটা তৈরি হয়। তারপর আবার এখান থেকে রেণু তৈরি হয়, দেখো সেই রেণুটাই তো মাটিতে পড়লো এইভাবে এসে। এইভাবে ওদের জীবন চক্র সংঘটিত হয়। অর্থাৎ একটা মসের মধ্যে আমরা দুটো অঞ্চল দেখতে পেলাম, এটাকে লিঙ্গধর আর উপরেরটাকে আমরা রেণুধর অঞ্চল বললাম। এবার মসের ক্ষেত্রে রেণু বিস্তারের বিভিন্ন পদ্ধতি রয়েছে, মানে তারা বিভিন্নভাবে রেণুকে বিস্তার করতে পারে। এদের কয়েকটা পরিচিত উদাহরণ মসের আমরা মনে রাখবো, ফিউনেরিয়া, পলিট্রিকাম অ্যান্ড স্প্যাগনাম। তিনটে উদাহরণ ভেরি ভেরি গুরুত্বপূর্ণ। এরপর আমরা টেইরোফাইটা নামক উদ্ভিদের কথা বলবো। টেইরোফাইটা গুলোকে দেখতে কেমন? যেটা তোমাদের এইখানে দেখতে পাচ্ছি, বা যেটা আমরা ফার্ন বলে পরিচিত আমাদের জন্য, সেটাই হচ্ছে টেইরোফাইটা। এখানে একটা হর্সটেল নামক আরেকটা উদ্ভিদের কথাও বলা হয়েছে। ফার্ন জাতীয় উদ্ভিদগুলো এখানে টেইরোফাইটার মধ্যে আসছে। এবার একটা জিনিস তোমাদের মাথায় রাখতে হবে, এদের টেইরোফাইটাদের কাজ কি? এরা সাধারণত ঔষধি এবং মৃত্তিকা বন্ধন, মানে মাটির সঙ্গে আঁকড়ে থাকে। শোভা বর্ধনকারী হিসাবেও আমাদের এদের ব্যবহৃত হয়। কিন্তু এদের কয়েকটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে, এইরা বিবর্তনের ধারা অনুসারে টেরিডোফাইট হচ্ছে প্রথম স্থলজ উদ্ভিদ, মানে প্রথম স্থলে এরা গ্রো করেছিল। আর যাদের মধ্যে আমরা প্রথম সংবহন কলা হিসাবে জাইলেম অ্যান্ড ক্লোয়েমের বর্তমান দেখে থাকি। প্রথম এরা স্যাঁতস্যাঁতে ছায়াছন্ন অঞ্চলে জন্মায়, আবার কিছু কিছু ভালো মাটিতেও ভালোভাবে গ্রো করতে পারে। কিন্তু ব্রায়োফাইটার ক্ষেত্রে জীবন চক্রের প্রথম দশাটি লিঙ্গধর দশা ছিল, কিন্তু টেইরোফাইটার ক্ষেত্রে প্রধান দশাটি কিন্তু লিঙ্গধর নয়, চেঞ্জ হয়ে কি হয়ে গেল, রেণুধর। তাই তো। একটা গাছ, তার পাতা দেখতে পাচ্ছি, এর ক্ষেত্রে প্রকৃত মূল, কাণ্ড এবং পাতায় বিভেদিত, যেটা কিন্তু ব্রায়োফাইটা ছিল না। কোনো ক্ষেত্রে ক্ষেত্রে পাতাগুলো খুব ছোট ছোট হয়। যেমন দেখা যায় এমন একটা ফার্নের নাম যেখানে ছোট ছোট পাতা দেখা যায়, সিলেনজিনেলা তার উদাহরণ। কোনো কোনো দেখা যায় বড় বড় পাতা দেখা যায়, যেমন একটা উদাহরণ বড় পাতা দেখা যায় ফার্নের মধ্যে। এদের একটা গাছ, সেটা রেণুধর দেহটার, তার মধ্যে রেণুস্থলী থাকে, যেটা পাতার উপবৃদ্ধি বা রেণুপত্রে নিহিত থাকে। এই রেণুপত্র আবার সুস্পষ্ট ঠাসা গঠন তৈরি করে স্ট্রবিলা বা কোন গঠন করে। এগুলোকে আমরা সেলেনজিনেলা বা ইকুইটিজিয়াম দুটো উদাহরণ বলা হয়েছে, যার মধ্যে কোন বা স্ট্রোবাইলা বলে গঠন থাকে। এখান থেকে এই রেণুস্থলী থেকে দেখো রেণু মাতৃকোষ মিওসিস পদ্ধতিতে বিভাজিত হয়ে রেণু বা স্পোর তৈরি করে। আর এই রেণুগুলো কিন্তু একটা বহুকোষী, অস্পষ্ট, ক্ষুদ্র, স্বাধীনজীবী, সালোক সংশ্লেষকারী থ্যালাসযুক্ত লিঙ্গধর দশা সৃষ্টি করে। এখান থেকে আমরা উদাহরণ, এখানে ছবিটা দেখো, এই ছবিটা তোমাদের ক্ষেত্রে কমন, আমরা অনেক জায়গাতেই দেখেছি।
এই লিঙ্গধর দেহকে আমরা প্রোথ্যালাস বলি। অর্থাৎ আমরা যদি একটা ফার্ন গাছ এইভাবে কল্পনা করি, এটা একটা ফার্ন গাছ। এই গাছের পাতার নিচের দিকে না এরকম রেণু তৈরি হয়। এই রেণুটা মাটিতে এসে পড়ে, তখন ওখান থেকে একটা ছোট গঠন তৈরি হয়। তারপর এখান থেকে এরকম একটা স্ট্রাকচার তৈরি হয়, এটাকে বলে প্রোথ্যালাস। তারপর এই প্রোথ্যালাস থেকে আস্তে আস্তে একটা এরকম গাছ তৈরি হয়ে যায়, ছোট গাছ, তার মধ্যে এরকম আবার পাতা থাকে, যে পাতাটাতে আমি এরকম দেখালাম। তাহলে বৃদ্ধির জন্য লিঙ্গধর উদ্ভিদের শীতল, স্যাঁতস্যাঁতে এবং ছায়াছন্ন অঞ্চলের প্রয়োজন। হ্যাঁ, এদের নির্দিষ্ট বিশেষ কিছু চাহিদা এবং নিষেকের প্রয়োজনে জলের চাহিদার কারণে জীবিত টেরিডোফাইটা বিস্তৃত বিস্তৃত অত্যন্ত সীমিত এলাকায়, মানে এদের কি বলতো নিষেক করার জন্য জল দরকার, জল ছাড়া এরা নিষেক ক্রিয়া সম্পন্ন করতে পারবে না। এদের পুংধানী থেকে পুং জননকোষ নির্গত হয় এবং পুং গ্যামেট স্ত্রীধানীর প্রবেশ পথে স্থানান্তরিত হয়। এই যে আমরা প্রোথ্যালাস বলছিলাম না, এরই নিচের দিকে এরকম পুংধানী এবং স্ত্রীধানী থাকে। মানে এখান থেকে পুং জননকোষ নির্গত হয়ে জলের মাধ্যমে স্ত্রীধানীতে গিয়ে পৌঁছায়, নিষেক ক্রিয়া সম্পন্ন হয়। তারপর ওখান থেকে এরকম পাতার মতো যে রেণুধর উদ্ভিদটা সৃষ্টি হয়। টেরিডোফাইটার শুধুমাত্র কয়েকটা শ্রেণীর নাম মনে রাখবে, সিলপসিডা, লাইকপসিডা, এবং কোন উদাহরণটা আসছে, স্পেনপসিডা, টেরপসিডা। তাহলে সিলপসিডার মধ্যে কি আসবে, যেটা হচ্ছে সাইলোস্টাম। এই উদাহরণগুলো মনে রাখতে হবে কোন গ্রুপের মধ্যে আসছে, এইটুকুনি। ব্যক্তবীজী জীব বা জিমনোস্পার্মের কথা বলা হয়। এখানে ব্যক্তবীজী জীবের ক্ষেত্রে কি হয়, ডিম্বকগুলি থেকে নিষেকের পূর্বে এবং পরে কোনো ডিম্বাশয়ের প্রাকার দ্বারা আবৃত থাকে না। মানে এদের ক্ষেত্রে বীজ তৈরি হয় কিন্তু এদের ক্ষেত্রে ফল তৈরি হয় না। সেই জন্য নিষেকের পর সৃষ্ট বীজগুলো অনাবৃত এবং নগ্ন থাকে, এই জন্যই এদেরকে ব্যক্তবীজী বলা হয়ে থাকে। এদের মধ্যে অনেক সময় মাঝারি আকৃতির কিছু বৃক্ষ হতে পারে, গুল্ম জাতীয় উদ্ভিদ হতে পারে, বা দীর্ঘ বড় আকৃতির বৃক্ষ হতে পারে। উদাহরণটা কি দেওয়া হয়েছে, সিকোয়ার থাকতে বলা হয়েছে। এমন একটি ব্যক্তবীজী উদ্ভিদ যেটা সুউচ্চতম বৃক্ষ প্রজাতির মধ্যে একটা। এদের ক্ষেত্রে কিন্তু মূলগুলো কেমন টাইপের, মূলগুলো স্থানিক মূল থাকে এদের ক্ষেত্রে। এবার এই মূলগুলোর মধ্যে আবার অন্য অন্য জীবেরাও থাকতে পারে, যেমন মাইকোরাইজা থাকতে পারে। মাইকোরাইজা যেমন পাইনাস গাছের একটা মূলের মধ্যে দেখা যায়। ব্যক্তবীজীর ক্ষেত্রে বিশেষ গঠন বিশিষ্ট ছোট ছোট মূলও থাকে, যেগুলোকে কোর অ্যালয়েড মূল বলে। এই কোর অ্যালয়েড মূলের মধ্যে আবার মাইকোরাইজা থাকে না, কে থাকে, সাইনোব্যাকটেরিয়া থাকে। কিসে হেল্প করে, নাইট্রোজেন সংবহনে হেল্প করে। এর এর তাহলে দুটো আমরা দেখলাম, কিন্তু এই কোর অ্যালয়েড মূল কাদের ক্ষেত্রে থাকে, পাইনের ক্ষেত্রে না, এটা থাকে সাইকাসের মতো ব্যক্তবীজী উদ্ভিদের ক্ষেত্রে। এবার এদের কাণ্ড বিভিন্ন টাইপের হতে পারে, কাণ্ড শাখাবিহীন সাইকাসের ক্ষেত্রে, শাখাযুক্ত পাইনাসের ক্ষেত্রে। সিট্রাস আর একটা উদাহরণ দেওয়া হচ্ছে, মানে কোশ্চেন আসবার জায়গায় এগুলো। পাতাগুলো কেমন হতে পারে, সরল বা যৌগিক হতে পারে। বা কর্নিফার বা জাতীয় ব্যক্তবীজী উদ্ভিদের পাতাগুলো অনেক সময় ছুঁচালো আকৃতির হয়ে থাকে। অনেক সময় পাতার মধ্যে তুমি দেখবে কিউটিকেলের আবরণ থাকে, যাতে ওদের জল মোচনটা হ্রাস করতে পারে, কারণ ওরা এমন জায়গায় গ্রো করে যেখানে জল খুব একটা ভালো থাকে না। ব্যক্তবীজী উদ্ভিদের ক্ষেত্রে এরা অসম রেণুপ্রসূ হয়, এবং এরা হ্যাপ্লয়েড মাইক্রোস্পোর বা পুংরেণু এবং মেগাস্পোর স্ত্রী রেণু সৃষ্টি করে। মানে দুটো ধরনের রেণু তৈরি করে বলে এদেরকে অসম রেণুপ্রসূ বলা হচ্ছে। এই দুই ধরনের যে রেণু, এই রেণুপত্রের উপর জন্মানো, কোথায় জন্মায়, রেণুস্থলিতে উৎপন্ন হয়। এবার রেণুপত্রগুলো একটা অক্ষ বরাবর সর্পিলাকারে এটা সাহায্যে সজ্জিত থাকে। এদের ক্ষেত্রে যে রেণুপত্রগুলি একটা স্ট্রোবাইল বা কোণ গঠন করে। এই কোণগুলো দুটো প্রকারের হয়ে থাকে, একটা হচ্ছে রেণুপত্র মঞ্জরি, আর একটা স্ত্রী রেণুপত্র মঞ্জরি। একভাবেই পুং রেণুপত্র মঞ্জরি থেকে পুং গ্যামেট কোষ স্ত্রী জনন, মানে স্ত্রী রেণুপত্র মঞ্জরিতে স্থানান্তরিত হয় বায়ুর মাধ্যমে। সেখানে নিষেক ক্রিয়া সম্পাদন করার পর ডিম্বক থেকে আমরা বীজ তৈরি হতে দেখি। রাইট। তাহলে ব্যক্তবীজী ক্ষেত্রে হওয়ার পর আমরা গুপ্তবীজীর কথা বলবো। গুপ্তবীজীর ক্ষেত্রে কি হয়, ডিম্বকগুলি নগ্ন থাকে, কিন্তু গুপ্তবীজী উদ্ভিদের ক্ষেত্রে ডিম্বকগুলি নগ্ন না থেকে আবৃত থাকে। কি দিয়ে আবৃত থাকে, ফল দিয়ে আবৃত থাকে। ফল কোথা থেকে তৈরি হয়, ফল কিন্তু ডিম্বাশয় থেকে তৈরি হয়। আমরা গুপ্তবীজীর ক্ষেত্রে বীজগুলি ফলের অভ্যন্তরে অবস্থান করে। এদের আকৃতি কেমন গুপ্তবীজীদের, এদের আকৃতি অতি ক্ষুদ্র হতে পারে, আণুবীক্ষণিক হতে পারে। উদাহরণটা মনে রাখবো, ওলফিয়া থেকে 100 মিটারের বেশি বড় ইউক্যালিপটাস গাছও হতে পারে।
এই ব্যাগ ভুক্তভোগী উদ্ভিদদের আমরা খাদ্য পশু, আমরা যে ধান খাই, মানে চাল খাই, ভাত খাই, রুটি খাই, এগুলো সবই তো ভুক্তভোগী উদ্ভিদ থেকে। জ্বালানি, ওষুধ কত রূপে এদের ব্যবহৃত হচ্ছে। আমরা এই গঠনটা ছোটবেলায় দেখেছিলাম। এই দেখো, এই ভুক্তভোগী উদ্ভিদে এদের মধ্যে ফুলটা হচ্ছে জনন অঙ্গ। এর মধ্যে পুংস্তবক এবং স্ত্রীস্তবক থাকে। পুংস্তবক থেকে পরাগ রেণু উৎপন্ন হয়, ওটা গর্ভে মুণ্ডে স্থানান্তরিত হয়, ওটাকে পরাগ সংযোগ বলি। তারপর ডিম্বাশয় থেকে ফল তৈরি হয়, আর ডিম্বক থেকে কি বীজ তৈরি হয়, তাই তো? আর একটা গুপ্তবীজ উদ্ভিদের মধ্যে ডাবল ফার্টিলাইজেশন হতে আমরা দেখি। দেখো এখান থেকে, দেখো আমরা দুটো দেখতে পাচ্ছি পরাগধানী। এখান থেকে আমাদের পুং রেণুস্থলী থাকে, ওখান থেকে পুং রেণু তৈরি হয়। আর এখান থেকে এই পুং রেণুটা গর্ভপুণ্ডের মধ্যে স্থানান্তরিত হয়, নিষেক ক্রিয়া সম্পন্ন হলো। তারপরে একটা ভ্রূণাণু তৈরি হলো। ভ্রূণাণু থেকে আলটিমেটলি আবার ছোট ছোট রেণুধর উদ্ভিদ তৈরি হচ্ছে। রাইট? এই পার্টটা অবধি তোমাদের সিলেবাসে আছে, এই পার্টটা এখন নতুন সিলেবাসে নেই কিন্তু। তাহলে এত অবধি পার্ট হচ্ছে আমাদের এনসিইআরটির বই কেমন ভাবে পড়তে হবে সেটা তোমায় বুঝিয়ে দিলাম।